তো আমরা যে লেফট হ্যান্ড পোর্শনটা দেখছি হার্টের ক্ষেত্রে, দ্যাট ইজ দ্য রাইট অ্যাট্রিয়াম, লেফট পোর্শনটা। কারণ আমাদের একটা জিনিস খেয়াল রাখিস, আমাদের যখন বডির ক্ষেত্রে আমরা আমাদের কোনো ইন্টারনাল পার্ট নিয়ে ডেসক্রাইব করব, তখন কিন্তু হিসাব করতে হবে তোর ডান দিকটা, রাইট সাইড হচ্ছে ছবির লেফট সাইড। এটা কিন্তু খেয়াল রাখিস। তোর পার্সোনাল লাংস হোক, হার্ট হোক বা কিডনি হোক, যেগুলো পেয়ারেতে আছে বা এই ধরনের চেম্বার আছে, বা লিভারের ক্ষেত্রেও, তো সেই সমস্ত পার্টের ক্ষেত্রে তোর রাইট সাইড, নিজের হার্টের ক্ষেত্রে রাইট সাইড ইজ ইকুয়াল টু ছবির, সেটা অ্যাকচুয়ালি লেফট সাইডে যাচ্ছে। ছবির লেফট পোর্শনটা, মানে যেটাকে আমি রাইট হিসাবে দেখিয়েছি, সেটা কিন্তু তোর অ্যাকচুয়ালি রাইট সাইড সেই হবে। এটা যেন খুব ভালো করে খেয়াল থাকে। তো সেটা যে কোনো পার্টের ক্ষেত্রে, যেগুলো চেম্বার হিসাবে হোক বা পার্ট হিসাবে হোক, যেগুলো আছে। তো লেফট যে পোর্শনটা ছবিতে, সেটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেল। আর ছবিতে যে রাইট পোর্শনটা, সেটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকেল। তা আমরা এখানেতে কিভাবে কি করি একটু ভালো করে দেখে নিই, যে ইভলিউশন অফ হার্টটা আমাদের কিভাবে এসেছিল। ফিশের যে হার্ট, ইউজুয়ালি যে ফিশের হার্ট, সেই ফিশের হার্ট ছিল, আমরা ক্লাসিফিকেশন পার্টটা ক্লাস 9-এ পড়েছিলাম। ফিশের যে হার্ট, সেটা হচ্ছে বাই চেম্বার হার্ট। বাই চেম্বার হার্ট বলতে যে ইট হ্যাজ অনলি 2 চেম্বার, অনলি অ্যাট্রিয়াম অ্যান্ড অনলি ভেন্ট্রিকেল। শুধুমাত্র অ্যাট্রিয়াম এবং শুধুমাত্র ভেন্ট্রিকেল ছিল ফিশের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে ফিশের হার্ট হচ্ছে দুটো চেম্বার, অ্যাট্রিয়াম অ্যান্ড একটা হচ্ছে ভেন্ট্রিকেল। অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকেল, এই হচ্ছে দুখানা চেম্বার হচ্ছে ফিশের ক্ষেত্রে। দ্যাটস ওয়াই দিস হার্ট ইজ ইউজুয়ালি কল্ড অ্যাজ এ ভেনাস হার্ট। ফিশের ক্ষেত্রে যে হার্ট দেখা যায়, সেই হার্টটাকে বলা হয় ভেনাস হার্ট। কেন? কারণ এই হার্টটার মধ্যে দিয়ে শুধুমাত্র ডিঅক্সিজেনেটেড ব্লাডটাই পাস হয়। খুব ভালো করে যেন খেয়াল থাকে, এই হার্টের মধ্যে দিয়ে শুধুমাত্র ডিঅক্সিজেনেটেড ব্লাডটাই পাস হয়। ক্লিয়ার? তো ফিশের হার্টকে ভেনাস হার্ট বলা হয়, এবং আমাদের ইউজুয়ালি এই হার্টেতে দুটো চেম্বার। এরপর ফিশ থেকে অ্যামফিবিয়ার অরিজিনেশন হলো। ফিশ থেকে, মানে ফিশ হচ্ছে শুধুমাত্র টেরিস্ট্রিয়াল অ্যানিমেলরা ফিশ ছিল, তারপর অ্যামফিবিয়া সেখান থেকে। তো অ্যামফিবিয়ার হার্ট হয়ে গেল সেখান থেকে 3খানা চেম্বার। রিমেম্বার দ্যাট, অ্যামফিবিয়ার হার্টের ক্ষেত্রে চেম্বার হলো 3খানা, অ্যাট্রিয়াম দুটো আর ভেন্ট্রিকেল একটা। অ্যাট্রিয়াম দুটো, সো রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম। ঠিক আছে? রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম, এই দুখানা অ্যাট্রিয়াম। তো এক্ষেত্রে ফিশের হার্টকে আমরা যেমন দুখানা চেম্বার দেখেছিলাম, এখানে কিন্তু 3টে চেম্বার, এবং ভেন্ট্রিকেলের একটা চেম্বার। ভেন্ট্রিকেলের একটা চেম্বার। ক্লিয়ার? তো এটা কাদের ক্ষেত্রে? অ্যামফিবিয়ান স্পিসিসদের ক্ষেত্রে। অ্যামফিবিয়ার ক্ষেত্রে হার্ট হচ্ছে দুখানা চেম্বার। এরপর ইভলিউশন হয়ে অ্যামফিবিয়া থেকে আমরা পেলাম রেপটাইলস। রেপটাইলস এর ক্ষেত্রে কি খুব ইম্পর্টেন্ট, আমাদের নিটের কোশ্চেনের ক্ষেত্রেও আসে। রেপটাইলস এর হার্ট হচ্ছে 3.5খানা চেম্বার, 3.5 চেম্বার। That means ventricle is not completely separated.
অত্যন্ত বাজে ছবি হচ্ছে, কারণ মাউসে অতটা আমার আঁকার প্র্যাকটিস নেই। তো যাই হোক, বুঝতে পারলেই অনেক। সো রাইট অ্যাট্রিয়াম, left atrium, আর ventricle which is not completely divided. Ventricle which is not completely divided. বুঝে গেল? তো এটা হচ্ছিল কিন্তু রেপটাইলস এর ক্ষেত্রে। এবার আমাদের নিট লেভেলের যদি কোশ্চেন আসে, নিট লেভেলের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট নিটের ক্ষেত্রে, যে এমন রেপটাইলস এর নাম বলো যাদের হার্ট হচ্ছে 4টে চেম্বার। 4 চেম্বার হার্ট আমাদের কিন্তু হিউম্যান এবং বার্ডস এর ক্ষেত্রে হচ্ছে 4 চেম্বার। তাই এমন কোন একটা অ্যানিমেলস এর নাম বলো যাদের হচ্ছে, যে রেপটাইলস গুলোর হচ্ছে 4টে চেম্বার। রিমেম্বার দ্যাট, যে রেপটাইলস বলতে ক্রোকোডাইল অ্যান্ড অ্যালিগেটর, ক্রোকোডাইল অ্যান্ড অ্যালিগেটর এদের কিন্তু 4টে চেম্বারের হার্ট, 3টে, 3.5 নয়। তো ফার্স্ট আমরা যে হার্টের প্যাটার্নটা দেখলাম, অ্যাকর্ডিং টু প্যাটার্ন, ফার্স্ট হার্ট ছিল হচ্ছে 2 চেম্বার, 2 চেম্বার হার্ট। সো দেন 2 চেম্বার হার্ট টু 3 চেম্বার, 3 চেম্বার, 3 চেম্বার থেকে হচ্ছে 3.5, 3.5 চেম্বার। হাফ চেম্বার। তাহলে 2 চেম্বার হার্ট ইভলিউটেড হলো 3 চেম্বার হার্টেতে, 3 চেম্বার হার্ট ইভলিউটেড হলো 3.5 চেম্বার হার্টেতে, এবং 3.5 চেম্বার হার্ট ইভলিউটেড হলো 4 চেম্বার হার্টেতে। সো দিস ইজ দ্য 4 চেম্বার হার্ট, 4 চেম্বার হার্ট। ক্লিয়ার? তো কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা দেখা যাচ্ছে বার্ডস অ্যান্ড ম্যামালস। বার্ডস অ্যান্ড ম্যামালস এর ক্ষেত্রে আমাদের কিন্তু 4 চেম্বার হার্ট, এবং রেপটাইলস, রিমেম্বার দ্যাট, রেপটাইলস এর ক্ষেত্রে ক্রোকোডাইল অ্যান্ড অ্যালিগেটর, অ্যান্ড রেপটাইলস এর ক্ষেত্রে only in crocodiles and alligator, crocodiles and alligator, reptiles এর ক্ষেত্রে only in crocodiles and alligator। খুব ভালো করে জানো, এই পার্টটা আমাদের খেয়াল থাকে। তো এই হচ্ছে হার্টের ইভলিউশন। প্রথমে 2টো চেম্বার ছিল, 2টো চেম্বার থেকে 3টে এলো, 3টে থেকে 3.5টে চেম্বার এলো, 3.5টে থেকে 4টে চেম্বার হার্ট। এর মধ্যে আমরা স্পেসিফিক্যালি বারবার বলছি, ফিশের হার্টকে আলাদা করে আমরা ভেনাস হার্ট বলি। ফিশের হার্টকে আমরা আলাদা করে ভেনাস হার্ট বলি। এটা যেন খুব ভালো করে খেয়াল থাকে, ভেনাস হার্ট, ফিশের হার্টকে। ভেনাস হার্ট বলা হয়। সবার ক্ষেত্রে ক্লিয়ার? তো আমাদের হার্ট যখন 4টে চেম্বার, তো হার্টের মধ্যে যে ইন্টারনাল স্ট্রাকচার গুলো আছে
ইন্টারনাল স্ট্রাকচার গুলোর মধ্যে কোথায় কি আছে দেখে নি। হার্টের ইন্টারনাল স্ট্রাকচারেতে যে হার্টের যখন আমরা চেম্বারের ক্ষেত্রে রাইট চেম্বার এবং লেফট চেম্বার এই দুখানা চেম্বার আমরা দেখি, তো রাইট আর লেফট পোর্শনের মাঝখানেতে মানে বিটুইন দ্য অ্যাট্রিয়াম and ventricle there are some separation. Remember that there are some separation. That separation is usually known as valves. Valve থাকে। তো লেফট অ্যাট্রিয়াম রাইট অ্যাট্রিয়াম and রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে যে ভালভটা থাকে that is called as cuspid valve, and within the between the right atrium and right ventricle there are tricuspid valve. The valve that is known as tricuspid valve between the right atrium and right ventricle. Okay, and between the left atrium and left ventricle, this is known as bicuspid valve or mitral valve. So between the valve এর যখন আমরা নাম দেখলাম তখন হচ্ছে যে between right atrium to right ventricle যে ভালভটা দেখলাম that is known as tricuspid valve. Between the right atrium and right ventricle the valve is known as tricuspid valve. Between left atrium and left ventricle the valve is known as bicuspid valve. Or it is also known as mitral valve. Bicuspid valve or mitral valve. এটা বেটার আমি যদি and ইউজ করি, এগুলো একটু কপি করতে থাকিস খাতাতে। So between the left right atrium and right ventricle this is known as tricuspid valve, and between the left atrium and left ventricle this is the bicuspid valve or mitral valve. I think এইটুকুনি পোর্শন ক্লাস 10 লেভেলে যারা টিবিএসসি বোর্ড ছিলিস তারা জানতিস, হয়তো আরো কিছু এক্সট্রা ভালভের নাম জানা আছে। So what is the connection between এই যে আমরা যখন ব্রিদিং রেসপিরেশন পোর্শনটা করলাম সেখানের সাথে লাংসের কি রিলেশনশিপ? লাংসের রিলেশনশিপটা হচ্ছে আমাদের বডিতে সমস্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড, যত ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে all actually carried by all the deoxygenated blood carried from the tissue level to the right atrium portion, from the tissue level towards the right atrium portion. Tissue level থেকে deoxygenated blood চলে যায় right atrium portion তে, then it goes to the right ventricle. তাহলে এটা যাচ্ছে কোথা থেকে? টিস্যু লেভেল থেকে। all the deoxygenated blood from the tissue enters into the right atrium, then using the ventricle it enters the ventricle, then using the tricuspid valve, after opening of the tricuspid valve it enters into the right ventricle portion. So এইটাই কিন্তু আমরা লাস্ট দিনকে দেখছিলাম, এটা নিয়েও কিন্তু আমাদের ব্রিদিং পোর্শনে পড়তে হবে।
এটার ক্ষেত্রে আমি আগের দিনকে যে জিনিসটা বলে রেখেছি যে আমরা কিন্তু কোনো সময়তেই হার্ট আলাদা করে পড়বো না, হার্টের সাথে লাংসকেও প্যারালালি পড়বো, যাতে কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তো যে ধরনের বডি পার্টটা আমাদের এই জায়গায় আসছে, তার মানে টিস্যু থেকে যেটা নিয়ে আসছে, দিস আর দ্য ভেইনস। সো দিস ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ ভেনা কাভা। এই যে ধরনের ভেইনস গুলো আসে, দ্যাট ইজ নোন অ্যাজ ভেনা কাভা। সো ভেনা কাভা বা সিস্টেমিক ভেইনস কি করে, সমস্ত সিস্টেম থেকে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলোকে ক্যারি করে নিয়ে আসে, দ্যাট ইজ নোন অ্যাজ ভেনা কাভা। এবার আমাদের নিচের যে পোর্শন থেকে, মানে হার্টের তলার যে পোর্শন থেকে যে সমস্ত ভেনা কাভা গুলোর অরিজিনেশন হয়েছে, দ্যাট ইজ নোন অ্যাজ ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভা তার মানে হার্টের তলার দিকের পোর্শনে সেগুলো প্রেজেন্স আছে। যে সমস্ত ভেন্স গুলো হার্টের তলার দিক থেকে এসছে, দে আর নোন অ্যাজ ইনফেরিয়র ভেনা কাভা। তো এই ইনফেরিয়র ভেনা কাভা গুলো কি করছে? ইনফেরিয়র ভেনা কাভা, through the inferior vena cava, the deoxygenated blood from all over the tissue level enters into the right chamber of the atrium. Then it goes to the right ventricle. After that, again, the deoxygenated blood pumps outside and goes to the lungs. যখন হার্ট থেকে বেরিয়ে যাচ্ছে যে চ্যানেলটা, ভেন্ট্রিকেল থেকে বেরিয়ে যাচ্ছে, এটা অ্যাট্রিয়ামের মধ্যে দিয়ে যায় না, অ্যাট্রিয়ামের বাইরে দিয়ে যায়। এই চ্যানেলটার নাম হচ্ছে, খুব পরীক্ষায় কোশ্চেনে থাকে, পরীক্ষার কোশ্চেনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, দিস ইজ নোন অ্যাজ পালমোনারি আর্টারি। This is known as pulmonary artery. So what is the function of the pulmonary artery? The function of the pulmonary artery to carry the deoxygenated blood from the heart to the lungs. হার্ট থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে ক্যারি করে নিয়ে সেটা নিয়ে চলে যায় লাংসে। লাংসে কি হবে? দেন ইট ফর্ম সাম স্মল ক্যাপিলারিজ ইনটু দ্য লাংস। লাংসে গিয়ে এ কি করে? প্রচন্ড ছোট ছোট ক্যাপিলারি তৈরি করে। দেন এই যে ক্যাপিলারি গুলো, এগুলো ধর লাংসের আমাদের অ্যালভিওলার স্যাক থাকে, লাংসের মধ্যে আমাদের অ্যালভিওলার স্যাক থাকে। তো অ্যালভিওলার স্যাকটাকে টোটালটাই র্যাপিং করে নেয়, বাইরে থেকে এমন ভাবে সুন্দরভাবে র্যাপিং করা থাকে অ্যালভিওলার স্যাকটাকে। ধরে রাখ এটা হচ্ছে অ্যালভিওলার স্যাক। তো অ্যালভিওলার স্যাকটাকে বাইরে থেকে সুন্দরভাবে কিন্তু র্যাপিং করে আছে ব্লাড ভেসেলস গুলো, মানে ক্যাপিলারিজ গুলো। like a network, and thereby after exchange of gases, যখন গ্যাস এক্সচেঞ্জ হয়ে যায় সঙ্গে সঙ্গে এরা আবার সেই ক্যাপিলারি গুলো একসাথে এসে একটা জায়গায় এসে অ্যাটাচড। Then the oxygenated blood enters into the left chamber of the atrium. So from the lungs, the blood from the lungs enters into the left chamber of the atrium of the heart. This way or this route is known as pulmonary vein. So this is the two exception in their name.
এটা যেন খুব ভালো করে খেয়াল থাকে, এই ধরনের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় থাকে। ফাইন্ড দ্য অড ওয়ান। অড ওয়ানের মধ্যে আমার যে অনেকগুলো ভেনের নাম দিয়ে দিল, হট করে পালমোনারি ভেন তার মধ্যে আছে, রিমেম্বার দ্যাট। পালমোনারি আর্টারি, যে আর্টারি হয়েও কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এবং পালমোনারি ভেন, যে ভেন হয়েও অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। দুটোর মধ্যে এক্সেপশন গুলো আমাদের কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। Then the bloods, oxygenated bloods, enters into the left chamber of the atrium, and from the left chamber it enters into the ventricle using the bicuspid valve. Bicuspid valve টা খুলে গিয়ে এন্ট্রি করলো কোথায়? ভেন্ট্রিকেল পোর্শন। After that it goes outside and create some arch, এরকম আর্চ তৈরি করে। আর্চ তৈরি করার পর এই কিন্তু চলে আসে, সারা বডিতে ডেলিভার হয়ে যায়। এই কিন্তু একটা আর্চ তৈরি করে, এবং আর্চ তৈরি করার পর সারা বডিতে চলে আসে। সো দিস আর্চ, এই যে আর্চটা তৈরি করেছে, দিস আর্চ ইজ নোন অ্যাজ অ্যাওর্টিক আর্চ। রিমেম্বার দ্যাট। এই যে আর্চটা তৈরি করেছে, দিস আর্চ ইজ নোন অ্যাজ অ্যাওর্টিক আর্চ। অ্যাওর্টিক আর্চ। This arch is known as aortic arch. So what is the function of the aortic arch? Specifically, aortic arch delivers the blood in the upper region of the heart, that means in the brain, in the neck region. এখান থেকে অ্যাকচুয়ালি aortic arch দিয়ে ব্লাডটা আপার রিজিয়ন গুলোতে ডেলিভার হয়, আপার রিজিয়ন গুলোতে। So this arch or the bending portion is known as aortic arch portion. So এই যে পার্টটা ডেলিভার করছে, this is known as aorta. This is known as aorta. Aortic arch যখন তৈরি হয়েছে, so this is known as aorta. Aorta. Okay, and it goes into the tissues. টিস্যু লেভেলে চলে যায়। যেই টিস্যু লেভেলে গেল, সঙ্গে সঙ্গে আবার সেখানে গিয়ে ব্লাড ক্যাপিলারিজ তৈরি করবে, এন্ড ক্যাপিলারি তৈরি করার পর এটা আবার কার্বন ডাই অক্সাইড রিসিভ করে সে আবার ভেন্স ফর্মে কনভার্ট করে যায়। তার তলারটা হচ্ছে টিস্যু লেভেল। তাহলে এই জায়গাটা আমাদের আছে টিস্যু লেভেল। So this is the tissue level. Clear? এতটুকুনি পোর্শন ক্লিয়ার? যে আমাদের ইনফিরিয়ার ভেনা কাভা কি করে? নিচের দিক থেকে, হার্টের তলার দিক থেকে সমস্ত ব্লাড গুলোকে নিয়ে যায়। সুপিরিয়ার ভেনা কাভার কাজ কি? আমাদের আপার রিজিয়ন থেকে ব্লাড গুলোকে, ডিঅক্সিজেনেটেড ব্লাডকে নিয়ে আসে আপার রিজিয়ন থেকে, হার্টের উপরের দিকে যেগুলো আছে। So this is specifically known as superior vena cava. Superior vena cava. তাহলে সুপিরিয়র ভেনা কাভার কাজ কি? হার্টের উপরের দিকেতে যে ব্লাড লাইনটাকে আছে, ডিঅক্সিজেনেটেড ব্লাডের যে লাইনটা, সেইটাকে নিয়ে আসা। তো যে জায়গাটা আমি আগে ডিসকাস করছিলাম, তাহলে সুপিরিয়র ভেনা কাভার পজিশনটা বোঝা গেল। এছাড়াও পরের দিকে আরো কিছু পয়েন্টে আসবো। আমি ডিটেলস এখন হার্টের ব্যাপারে যাচ্ছি না, অ্যাকচুয়ালি আমি আজকে একটু অন্য পয়েন্টস ডিসকাস করতে চাইছি, যার জন্য আমার যেগুলো দরকার আমি সেগুলোকে নিয়ে আসছি। ডিটেল স্ট্রাকচারটা আমি একটু পরের দিকে পড়াবো, আগে আসল জায়গাটা নিয়ে যাই যেগুলো দরকার আমাদের। তো এর আগে আমরা বাইকাস্পিড, ট্রাইকাস্পিড জানলাম। তো হার্টের মধ্যে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট
ভেন্ট্রিকুলার যে পোর্শন ছিল, দিস ইজ রাইট অ্যাট্রিয়াম, this is the right ventricle portion, this is left atrium, this is left ventricle portion. এছাড়াও আমরা দু ধরনের ভালভ নাম জেনেছি। এছাড়া আরো বেশ কিছু ভালভ হচ্ছে, যেমন আমরা পালমোনারি আর্টারি দেখলাম, সেই পালমোনারি আর্টারি হচ্ছে এইটা, এবং অ্যাওটাও দেখলাম, this is the aorta. Remember that another valve present in the junction of or in the mouth of pulmonary artery and aorta. This is known as semilunar valve. This is known as semilunar valve. Semilunar valve. তাহলে এই সেমিলুনার ভালভের প্রেজেন্সটা কোথায় হলো? সেমিলুনার ভালভের প্রেজেন্সটা হলো in the mouth of pulmonary artery and and aorta. So this is the presence of the semilunar valve. Semilunar valve এর প্রেজেন্স হচ্ছে এই যে। ঠিক পালমোনারি আর্টারি এবং পালমোনারি এই অ্যান্ড অ্যাওটার মাঝখানেতে এই হচ্ছে প্রেজেন্স। ঠিক আছে, আমাদের এইটুকুনি জানলেই আপাতত ওকে। আমি ডিটেলস আরো ভালো আছে, আমি এক্ষুনি সবগুলোকে নিয়ে ডিসকাস করছি না। আমি আজ একটা ইম্পর্টেন্ট পোর্শনেতে যাব, কারণ এখন এতটা মাথায় হেডেক নেই, অনেক টাইম। তো আমি একটু আগে টাফ পোর্শন গুলোকে নিয়ে ঢুকি, তারপর ইজি পোর্শন গুলোকে ডিসক্রাইব করব। এই জায়গাটা সমস্ত আপাতত প্রেজেন্স অফ ট্রাইকাস্পিড ভালভ, প্রেজেন্স অফ বাইকাস্পিড ভালভ অ্যান্ড প্রেজেন্স অফ সেমিলুনার ভালভ, এই জায়গাটা ক্লিয়ার আছে? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। ওকে, এই জায়গায় যেন কারোর কোনো ডাউট না থাকে, একদম যেন ছবির মতো ভালভগুলোর প্রেজেন্স মাথায় থাকে, ছবির মতো যেন একদম ভালভগুলোর প্রেজেন্স মাথায় থাকে। তো কথাটা হচ্ছে, আমরা যে পোর্শনটা যেতে চাইছি, দ্যাট ইজ দ্য কার্ডিয়াক সাইকেল অ্যান্ড ইসিজি। কার্ডিয়াক সাইকেল এবং ইসিজি এনসিআরটি তে এতটা ডিটেলসে দেওয়া নেই, কিন্তু এনসিআরটি পড়লে কারোর মাথায় কার্ডিয়াক সাইকেল ইজিলি ঢুকবে না। তো আমি একটা পিকচার করে সেটাকে দেখানো ট্রাই করছি, যদি বা একদম হার্টের লাস্ট টপিক, কিন্তু আসল জায়গাটাই হার্টের পুরো পার্টটার মধ্যে ম্যাক্সিমাম ইনফরমেটিভ পোর্শন, কিন্তু বোঝার জায়গাটা এই জায়গায় দাঁড়িয়ে আছে, কার্ডিয়াক সাইকেল জায়গাতে। তো কার্ডিয়াক সাইকেল যাওয়ার আগে একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি, যে গল্পটা সম্বন্ধে তোরা সবাই ওয়াকিবহাল। গল্পটার সাথে সুন্দর একটা হার্টের রিলেশনশিপ আছে। তোরা সবাই বিয়ে বাড়িতে গেছিস, তাই না? কেউ যাসনি এমন কেউ আছিস বিয়ে বাড়িতে? লকডাউনের জন্য বলছি না, একটু রেসপন্স চাই, রেসপন্স না হলে বুঝতে পারছি না। ওকে, সবাই গেছিস তো?
হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। এটা জাস্ট বিয়ে বাড়ির কথা মাথায় চিন্তা কর। এই আমি একটা আর্টিফিশিয়াল বিয়ে বাড়ি তৈরি করলাম। তো এই বিয়ে বাড়িটাতে কি কি আছে? এই বিয়ে বাড়িটার জায়গাটা হচ্ছে যে জায়গাটা আমি এ বলে ডিনোট করছি বা বি বলে ডিনোট করছি। বি স্ট্যান্ড ফর বউ বসার জায়গা। ওকে, বি স্ট্যান্ডস ফর বউ বসার যে জায়গাটা। নিশ্চয়ই বিয়ে বাড়িতে ঢুকলেই একটা পোর্শন, রিসেপশনে গেছিস যে পোর্শন, মানে সামনেতে গিয়েই একটা বউ বসার জায়গা থাকে, তাই না? সবাই তো গিয়ে একদম খেতে বসে পড়ে না, হয়তো কিছু ওজন আছে, কিন্তু যায় তারা ইনিশিয়াল গিয়ে তারা বউ বসার একটা জায়গা করা থাকে। আর এফ স্ট্যান্ডস ফর দা, যেটা ফুডিং জোন থাকে, সেই জোনটা। সেই দুখানা জোন ইউজুয়ালি একটা বিয়ে বাড়িতে থাকে। তো কখন মানে একদম খুব কাছের রিলেটিভের বিয়ে হয়েছে এরম ব্যাপারটাকে খুব কাছ থেকে দেখেছে এমন কারা কারা আছে? যদিও বা তোদের ওখানে শুনেছি যে সকালবেলার দিকে নাকি বিয়ে বাড়ি হয়, তা তাও মোটামুটি একদম ইনিশিয়াল টাইমটা আমি সন্ধ্যেবেলা হিসাবেই বলছি, পর একদম ইনিশিয়াল টাইমটাতে মানে সন্ধ্যে 6টা কি হবে? আস্তে আস্তে লোক আসে, তাই না? হ্যাঁ স্যার। আস্তে আস্তে লোক আসে। তার মানে ধরে রাখি বিয়ে বাড়ির একটা গেট আছে, যে গেটটা দিয়ে কিছু লোক আসবে। একটা গেট আছে, যে গেটটা দিয়ে কিছু লোক আসবে। আবার যেখানে বউ বসার জায়গা সেখান থেকে আবার খাওয়ার মানে খাওয়ার যে জায়গাটা সেটাও কানেক্টেড। তো এখানকার ওয়েটা কি? ওয়েটা হচ্ছে যে লোকগুলো এন্ট্রি করবে, বিয়ে বাড়িতে আসবে, লোকগুলো বিয়ে বাড়িতে এলো, বউ দেখলো, বউ দেখে খাওয়ার জায়গায় খেলো, খেয়ে দিয়ে তাদেরকে এই খাওয়ার জায়গার বাইরে আর একটা যে মানে দরজা আছে, এক্সিট গেট, এক্সিট গেট দিয়ে বার করে দেওয়া হবে। এটা হচ্ছে টোটাল প্ল্যানটা বিয়ে বাড়ির। ওকে, সবাইকার ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ধর একদম সন্ধ্যে 6টার দিকেতে, সন্ধ্যে 6টার সময় কি হয়, অল্প অল্প লোক আসতে থাকে, কিন্তু যখন আসে তখন তারা খায়। ভালো করে আমি আমার প্রত্যেকটা কথা ভালো করে শুনবি মন দিয়ে। কল্পনা কর একটা বিয়ে বাড়ি নিয়ে, সন্ধ্যে 6টার সময়, টাইম হচ্ছে সন্ধ্যে 6টা, কিছু লোক এলো, বউ দেখলো, এবং বউ দেখে কিছুক্ষণ বসে খেতে চলে গেল, খাওয়া হয়ে গেল, বেরিয়ে চলে গেল। এটা তো প্রসেস, আমি সন্ধ্যে 6টার কথা বলছি। কিন্তু রাত্রি 8টা থেকে 10টা বা 11টার দিকে এমন একটা ঘটনা ঘটে, মানে সবাই ওই টাইমে একদম প্যাকড আপ সিচুয়েশন, কোথাও ফাঁকা নেই, মানে খাওয়ার টেবিলও ফাঁকা নেই, বউয়ের যে জায়গাটা সেটাও ভিড়, এরকম ধরনের সিচুয়েশন হয়ে থাকে। সে এবার সেই সিচুয়েশনটা চলে আয়, যে সিচুয়েশনটাতে প্রচন্ড বেশি ভিড় আছে। তা সেই সিচুয়েশনে কি করা হবে? ফার্স্ট গ্রুপ যারা বউ দেখতে এন্ট্রি করবে, এইখানে তো প্রচুর ভিড়, আবার খাওয়ার যে জায়গাটা সেটাতেও প্রচুর ভিড়। এই সময় ভিড়টাকে রেস্ট্রিক্ট করার জন্য কি করা হয়? ভিড়টাকে রেস্ট্রিক্ট করার জন্য করা হয় যে এই বউ বসার জায়গার খেতে যাওয়ার যে জায়গাটা, এই জায়গায় দেখবি লোক দাঁড়িয়ে থাকে, কেউ না কেউ দাঁড়ায়। কারণটা কি? এখান থেকে নো এন্ট্রি করে দেয়, মানে আর কেউ খেয়ে দিয়ে আবার যেন বইয়ের জায়গায় রিটার্ন না করতে পারে। এই জায়গা কিন্তু, এই ওয়েটা কিন্তু বন্ধ, তাই তো? এই জায়গাটা কিন্তু খেয়ে দিয়ে আবার ওই দিকে কেউ যেতে পারবে না, এই জন্য ওই রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়। এটা কিন্তু আমি যে সময় বলছি মোটামুটি রাত্রি 10টা থেকে এই রাত্রি 8টা থেকে ধরে রাখা 11টা। আবার দেখবি অনেক রিলেটিভ, যদি কারো রিলেটিভের বিয়েতে থেকে থাকিস, দেখবি অনেকের এমন বন্ধু আছে সেই কাজ টাজ করে অফিস টফিস থেকে ফিরে রাত্রিবেলা
হয়তো সবাই খেয়ে নিয়েছে, বউরাও খেতে বসে গেছে, এমন একটা টাইমে সে এসছে গিফট টিফট নিয়ে। তখন তাকে কি করা হয়? তাকে বলা হয়, বাবা তুমি তাড়াতাড়ি খাও, খেয়ে দেওয়া বাড়ি যাও, শেষ হয়ে গেছে, প্রায় সবাই খেয়ে নিয়েছে। তাকে তো বলা হয়, ফোর্স করা হয়। তো সেই ফোর্সটা কি সন্ধ্যে 6টার সময় বা ওই 6টা থেকে 11টার মাঝখানে যারা এসছে তাদেরকে করা হয়? করা হয় না। ফোর্সটা কাকে করা হয়? যে লাস্টে আসে, মানে একদম প্রায় শেষের দিক, সেই শেষের দিকেতে তাকে ফোর্স করা হচ্ছে, তুমি যাও, গিয়ে তাড়াতাড়ি খাও, খেয়ে দেওয়া বাড়ি যাও, কারণ এবার শেষ, আর ক্যাটারিং এর কোনো লোক টোক পাওয়া যাবে না। ওকে, আমি প্রত্যেকটা যে কটা ইনসিডেন্ট বললাম, এবার বি হিসাবে যেটা আমি বউ বলছিলাম, এটাকে ভুলে যা। এবার চলে আয় বি ইজ ইকুয়াল টু অ্যাট্রিয়াম। বি ইজ ইকুয়াল টু অ্যাট্রিয়াম। আর এফ হিসাবে যেটা আমি ফুডকে ডিসক্রাইব করছিলাম, এই এফটাও এবার ভুলে যা। এফ ইজ ইকুয়াল টু আমাদের ভেন্ট্রিকল। ওকে, তো মজার ঘটনাগুলো, যে গল্পটাকে আমি বললাম, প্রত্যেকটা সিচুয়েশনকে, প্রত্যেকটা লাইনকে এই অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল হিসাবে ডিসক্রাইব করে দেয়। কি হয়? সন্ধ্যে 6টার দিক, মানে শুরুর দিকেতে যখন ব্লাড এন্ট্রি করছে ফ্রম দ্য অ্যাট্রিয়াম, অ্যাট দ্যাট টাইম দ্য কাস্পিড ভালভ, রিমেম্বার দ্যাট, এই দরজাটার নাম কি ছিল? যেটা বউ বসেছিল আর খাওয়ার জায়গার মধ্যে, এই দরজাটার নাম ছিল কাস্পিড ভালভ। এই দরজাটার নাম ছিল ট্রাইকাস্পিড। ট্রাইকাস্পিড হোক, হ্যাঁ ট্রাইকাস্পিড ভালভ, আমি কাস্পিড ভালভ হিসাবে ডিনোট করছি। ট্রাইকাস্পিড বাইকাস্পিড আলাদা করে আমি করছি না। তো ইনিশিয়ালি যখন লোক সন্ধ্যে 6টার দিকে এসছে, ফাঁকা আছে, খেয়েছে, খেয়ে দিয়ে, সরি, বউ দেখেছে, বউ দেখে এই দরজাটাও খোলা ছিল, এই দরজাটা কেউ লক করেন, এখানে দেখেছে, এখান থেকে দেখে বেরিয়ে চলে গেছে। সাপোজ ইনিশিয়ালি এই টাইমটা, বা এখানে গ্যাদারিং হয়েছে, ধরে রাখি এখানে গ্যাদারিং হয়েছে, তারপরে তার কাছে বার করে দেওয়া হয়েছে গ্যাদারিং হওয়ার পর। তো এই সময় কিন্তু মানে এমন একটা সিচুয়েশন আমাদের হার্টের মধ্যে চলে, যখন অ্যাট্রিয়াম ফিল আপ হয়, প্যারালালি ভেন্ট্রিকেলও ফিল আপ হয়। রিমেম্বার দ্যাট পয়েন্ট, আমি যেটা বললাম খুব ভালো করে খেয়াল থাকে। এমন একটা সিচুয়েশন আমাদের হার্টের ক্ষেত্রে আসে, যে সময় অ্যাট্রিয়ামও ফিল আপ হচ্ছে, প্যারালালি ভেন্ট্রিকেলও ফিল আপ হচ্ছে। বউ আর খাওয়ার জায়গার কথা চিন্তা করে দেখ, এমন একটা টাইম আসে যে সময়টা, সেটা শুরুর দিকে, বিয়ে বাড়ির কেসে আমি শুরুর দিকে বলছি, কিন্তু হার্টের ক্ষেত্রেও সেই সিচুয়েশনটা আসে যখন অ্যাট্রিয়ামও ভরছে, আবার ভেন্ট্রিকেলও প্যারালালি ভরছে। তার মানে একটা যদি হার্টের পিকচার রেসপেক্টে বলতে পারি, তার মানে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকেল দুটোই এট এ টাইম ফিল আপ হচ্ছে। এটা হয় কখন? আসবো, সবটা ডিসকাস করতেছি, সব আসবো ধীরে ধীরে, ঠিক আছে? হুম। তো এমন একটা টাইম তাহলে থাকে, যে টাইমটা তারা প্যারালালি কিন্তু ফিল আপ হয়। ক্লিয়ার? এরপরের সিচুয়েশন কি? সেকেন্ড ইনসিডেন্ট কি হচ্ছে? 8টা থেকে 10টা, প্রচন্ড ভিড় হয়ে গেছে বউয়ের জায়গাতেও এবং বউ দেখার জায়গাতেও। ঠিক আর একটা এরকম সিচুয়েশন থাকে, সেকেন্ড ইনসিডেন্ট আমাদের ক্ষেত্রে, যখন, স্যার হ্যাঁ স্যার 6টার টাইমটাতে কি ভেন্ট্রিকল থেকে আবার এট্রিয়ামে যেতে পারে? না, ব্যাক বন্ধ থাকে, ব্যাকে তো কেউ দেবে না করতে, আচ্ছা, তখন তো লোকই ভর্তি হয়নি, তো ব্যাকে যাবে কোথায়? তোর ঘর মানে খাওয়ার জায়গাটা খালি আছে, তো খালি থাকলে কেন লোক পেছন দিকে যাবে? ভর্তি হলে তো যাবে। না না স্যার, খেয়ে নিয়েছে তারপরের কথা বলছি। না না না, খেয়ে নেওয়ার ব্যাপারটা না, মানে ওটা বিয়ে বাড়ির তুই হিসাবে চিন্তা করছিস, কিন্তু আমি যে ব্যাপারটা গল্পটা এইভাবে বলছি, যে এখানে ঘর মানে খাওয়ার টেবিল ফাঁকা আছে, তো খাওয়ার টেবিল যদি ফাঁকা থাকে তাহলে তো প্রেশার নেই, তাহলে প্রেশার যদি না থাকে তাহলে সে পেছন দিকে যাবে কেন? ব্যাপারটা এইভাবে ভাব, ঠিক ঠিক আছে। আছে? তা এক্ষেত্রে
তাহলে ফার্স্ট ইনসিডেন্ট আমি ডিসক্রাইব করলাম। সেকেন্ড ইনসিডেন্টটা 8টা থেকে 11টার মধ্যে। সেই সময় কি হচ্ছে, প্রচন্ড চাপ বেশি মানে অ্যাট্রিয়াম খুব কুইক ফিল আপ হচ্ছে, প্যারালালি ভেন্ট্রিকেলও খুব কুইক ফিল আপ হচ্ছে। এরম করতে করতে এমন একটা স্টেজ আসবে যে সময় ভেন্ট্রিকেল প্রায় ফিল আপই হয়ে যাবে, কারণ দুজনেই তো প্যারালালি ভরতে করতে এমন একটা টাইম আসবে যখন ভেন্ট্রিকেল ফুল ফিল আপ। সঙ্গে সঙ্গে কি করতে হবে, যে কাসপিড এর যে ডোরটা আছে সেই কাসপিড ডোর সঙ্গে সঙ্গে তাকে ক্লোজ করে দিতে হবে, তাই না? কাসপিড ডোরটাকে তাকে ক্লোজ করে দিতে হবে। যেই কাসপিড ডোরটা ক্লোজ করলো তার মানে ভেন্ট্রিকেলের ওয়ালে কিন্তু এখন চাপ বেশি, মানে এবার এত লোক ভেতরে খাওয়ার জায়গায়, মানে সবাই পর্দার উপরে বা ওই ডেকোরেশনের যে বাইরে যে তোর মানে ওয়াল গুলো থাকে তার উপর চাপ তৈরি করছে। কেন? ফুল টেবিল ফিল আপ। এই সিচুয়েশনে কাসপিডকে বন্ধ করে দেওয়া হল, কারণ যাতে যে লোকগুলো ঢুকেছে তার মধ্যে এত লোক খাবার টেবিলে বসে আছে, কেউ না কেউ তার উল্টো দিকেও চলে যেতে পারে। তার আগে ভয় ছিল না, কারণ ফিল আপ ছিল না, প্রেশার ছিল না আলটিমেটলি। তাহলে এই সময় বাধ্যতামূলক কি করতে হবে, ভেন্ট্রিকেলকে ব্লাডকে রিলিজ করাতে হবে। বোঝা গেল? ভেন্ট্রিকেলকে ব্লাডকে রিলিজ করাতে হবে। তাহলে ব্লাডকে রিলিজ করাতে কোন দিক দিয়ে দুটো জায়গা আছে, একটা হচ্ছে পালমোনারি আর্টারি আর একটা হচ্ছে অ্যাওর্টা। এই জায়গা দিয়ে ভেন্ট্রিকেল কিন্তু ব্লাডকে রিলিজ করে দেয়, বার করে দেয় হার্ট থেকে। আর একটা সিচুয়েশন, তাহলে ভেন্ট্রিকেল এই জায়গাটার মধ্যে যে সেকেন্ড ঘটনাটা ঘটলো, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি পয়েন্টটা পেলি, যে ভেন্ট্রিকেল যখন কন্ট্রাকশন করে, এবার টার্মে আসছি আমি আস্তে আস্তে, এই কন্ট্রাকশনকে খুব ভালোভাবে হার্টের ভাষায় বলা হয় সিস্টোল। তাহলে হচ্ছে যে ভেন্ট্রিকেল when contracts, that means ভেন্ট্রিকেল যখন সিস্টোল স্টেজেতে যায়, কখন যায়? ভেন্ট্রিকেল যখন ফিল আপ অবস্থায় থাকে। কথাটা বোঝা গেছে আমি কি বলতে চাইছি? সেকেন্ড যে ঘটনাকে ডিসক্রাইব করলাম, সেই ঘটনাটার আসল জায়গাটাই হচ্ছে ভেন্ট্রিকেল যখন কন্ট্রাকশন করে, তার মানে কখন ভেন্ট্রিকেল কন্ট্রাকশন করবে? যখন ভেন্ট্রিকেল ফুল ব্লাডেতে ফিল আপ অবস্থায় থাকবে। আমার সেকেন্ড গল্প শেষ। থার্ড যে লাইনটা আমি রেস্ট্রাইব করেছিলাম, রাত্রি 11টার পর মোটামুটি সবাই খেয়ে নিয়েছে, এবার বরবউও বসে গেছে, দু একটা টেবিল ফাঁকা আছে আর দু একটা বন্ধু আসতে বাকি আছে। তাহলে এই সময় সিচুয়েশন কি হয়, কেউ হয়তো গিফট নিয়ে এসে বউ কোথায় দেবো, ওই অ্যাট্রিয়ামের জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে, মানে দেখতে হচ্ছে কোথায় বউ মানে গিফটটা দেবো তাকে। এরকম সিচুয়েশনে তাকে কিন্তু ওখান থেকে ফোর্স করা হয় অ্যাট্রিয়াম থেকে, যাও যাও তুমি আগে যাও, গিয়ে আগে খাও, খেয়ে দিয়ে বাড়ি যাও, এখন সব প্রায় শেষের দিকে লাস্ট ব্যাচ বসেছে, এরপর আর খাবার পাবে না। কারণ ফোর্স করা হচ্ছে কাকে? ওই অল্প লোকগুলোকে। লোক ইজুকাল থেকে যদি ব্লাড হয়, তাহলে অ্যাট্রিয়াম কখন ফোর্স করে? যখন লেস অ্যামাউন্ট অফ ব্লাড ইজ প্রেজেন্ট ইন দ্য অ্যাট্রিয়াম। রিমেম্বার দ্যাট। দুটো কথা খুব ভালো করে মাথার মধ্যে নিয়ে রাখ। একটা কথা হচ্ছে যে ভেন্ট্রিকেল কখন ফোর্স করবে? ভেন্ট্রিকেল ফোর্স করবে তখন যখন ভেন্ট্রিকেল ফুল ব্লাডেতে ফিল আপ অবস্থায় আছে। আবার অ্যাট্রিয়াম কখন ফোর্স করবে? অ্যাট্রিয়াম কখন সিস্টোল হবে অ্যাট্রিয়ামেতে? যখন অ্যাট্রিয়ামেতে ব্লাড আর লাস্ট পড়ে আছে, লাস্ট গুটি কত ব্লাড পড়ে আছে, সেই সময় ভেন্ট্রিকেলকে প্রেসার ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ রে। হ্যাঁ স্যার। হ্যাঁ রে। হার্টবিট বা হার্ট রেট পার মিনিটে কত? স্যার 70 70 to 75. 72. Okay, so heartbeat per minute 72 per minute, তাই তো? হার্টবিট হচ্ছে 72 পার মিনিট। ক্লিয়ার না? তার মানে এই কথাটার হার্টবিট পার মিনিট বলতে যে আমাদের হার্টের যে রেটটা যে হিসাবে বিট করছে, সেটা 1 মিনিটে 72 বার বিট করে, তাই না? তাই তো?
হ্যাঁ রে, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ 1 মিনিটে 72 বার বিট করছে। তাহলে এই কথাটা বল, একটা বিট করতে কত টাইম লাগবে? একটা বিট করতে কত টাইম লাগবে? তো 1/72 মিনিট। হুম, করে ফেল করে ফেল। করে ফেল, ক্যালকুলেশন করে ফেল, একটা বিট দিতে কত টাইম লাগবে? টাইম রিকোয়ার্ড ফর 1 বিট, একটা বিট দিতে কত টাইম লাগবে? টাইম রিকোয়ার্ড ফর 1 বিট কত কত? বেরোলো? একটা বিট দিতে কত টাইম লাগবে? 0.013। 0 পয়েন্ট পয়েন্টে ক্যালকুলেশন করিস। হার্ট পার মিনিটে 72 বার বিট করে, আমার দরকার হচ্ছে একটা বিট করতে কত টাইম লাগবে। 1 বিট রিকোয়ার্ডস কত টাইম? কি তাহলে 60/72 হবে। স্যার 0.83333। So the calculative value is 0.8. হ্যাঁ So 1 beat, that means 0.8 সেকেন্ড। আমাদের সার্কুলেশন চ্যাপ্টারের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট। 1 beat requires 0.8 সেকেন্ড। 1 beat requires 0.8 সেকেন্ড। সবাই বুঝতে পেরেছে? সবাই বুঝতে পেরেছে? হ্যাঁ স্যার। বাদ বাকি রয়, শ্যামলিমা, উজ্জয়িনী, রিপন? হ্যাঁ স্যার। So 0.8 seconds is actually required for 1 beat. খুব ভালো করে খেয়াল থাকে যেন, কারণ মিনিটে যদি 72টা বিট করে, আমার কথা ছিল যে একটা বিট করতে কত টাইম লাগবে, তাহলে 60/72। তাহলে যদি 60/72 হয়, তাহলে একটা বিট করতে টাইম লাগবে 0.8 সেকেন্ড। তাহলে 60/72, so 0.8 সেকেন্ড ফর 1 বিট। খেয়াল রাখিস, আমাদের বারবার বলছি সার্কুলেশন চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পোর্শন এই 0.8 সেকেন্ড। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর আর একটা ফ্যাক্টেতে আসি। এই বিয়ে বাড়ির গল্পটা যেন নেক্সট দিনকে আমাকে রিপিট না করতে হয়। বিয়ে বাড়ির গল্প যেন আমাকে নেক্সট দিনকে রিপিট না করতে হয়, কারণ এই টপিকটা করতে অনেকটা টাইম লাগবে। ঠিক আছে, নেক্সট আর একটা আমি টপিকে আসি। যে আমাদের হার্টের মধ্যে এমন কিছু স্পেসিফিক্যালি কিছু নার্ভ সেলস আছে যেগুলো নিজেরাই বিট ক্রিয়েট করতে পারে।
ইম্পালস ক্রিয়েট করতে পারে। যেমন হচ্ছে ফার্স্ট, the presence of SA node, presence of SA node, presence of SA node, presence of AV node, তো SA to AV impulse কি হয়? Carry forward হয়। The impulse from the SA node carry forwarded to the AV node, SA node. SA node, তাহলে SA node এর কোথায় প্রেজেন্স দেখলি? SA node এর প্রেজেন্স হচ্ছে আমাদের ঠিক রাইট অ্যাট্রিয়ামে। আমি এখনো ডিটেইলিং এতে যাইনি, এবার রাইট অ্যাট্রিয়ামের কোথায় সেগুলো আসবো। এটা হচ্ছে AV node, AV node. Then there is a way that is known as bundle of His. This is the bundle of His. Then bundle of His is divided into left part and right part, and from its Purkinje fiber is distributed throughout the hearts. This is the Purkinje fiber. স্যার টার্মগুলো একটু লিখে দাও না। আমি দিচ্ছি। This is the bundle of His. Color wise আমি লিখছি, and this is known as Purkinje fiber. Purkinje fiber. So আমাদের হার্টের যে ইম্পালসটা যখন ক্রিয়েট হয় from the SA node, remember that the full form of the SA node is sinoatrial node. The full form of SA node is sinoatrial node. This is called as, this SA node is called as natural pacemaker. Remember that. This SA node is called as natural pacemaker because it can create the own impulse, or it can generate the impulse. Natural
pacemaker. That is called as a natural pacemaker because it can create the own impulse. What is AV node? AV node means atrioventricular nodes. Atrioventricular nodes, and these AV nodes is called as reserve pacemaker. This is called as reserve pacemaker. This AV node. Then the impulse. So the impulse is actually generated in the SA node. Then it comes into the atrioventricular nodes. Why this is called as atrioventricular nodes? Because this node is actually present in the junction of the atrium and the ventricle. That's why it is called as a atrioventricular nodes. It is also called as a reserve pacemaker. It acts as a reserve pacemaker. So if SA node disable or dysfunctional, then AV node will function. That's why it is called as a reserve pacemaker. Then the impulse from the AV node carries through the bundle of His, which is present in between the two of the ventricle. In between the two of the ventricle. Then it divided. One goes to the right atrium, one goes to the right ventricle, and another goes to the left ventricle. And from it, the Purkinje fiber carry forward the impulse throughout the heart, throughout the ventricle portion. So তাহলে কারোর যদি এসএ নোড, আমাদের নর্মাল সবাইকার এসএ নোড ঠিক থাকে, তাহলে ন্যাচারাল পেসমেকার বলে, কারণ নিজেই তৈরি করতে পারে। এসএ নোড খারাপ হয়ে গেলে এভি নোড পারে, কিন্তু তারপর এভি নোড খারাপ হয়ে গেলে আর হয় না, তখন পেসমেকার বসাতে, আর্টিফিশিয়াল পেসমেকার, রিজার্ভ পেসমেকার তাও কিছুটা কাজ চালিয়ে দিতে পারে। সো দিস ইজ দ্য কন্ডাকশন অফ দ্য ইম্পালস। ইম্পালসটা ক্যারি ফরওয়ার্ডেড হওয়া। ঠিক আছে স্যার? স্যার বল। স্যার এভি নোড কেন বলা হয়? এই তো লিখে দিয়েছি তো, নামটা দেখ, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিও মানে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকুলার মানে ভেন্ট্রিকেল, তার জাংশনে অবস্থিত বলে তার জন্য এভি নোড বলে, জাংশনাল পয়েন্টে থাকে। আচ্ছা ঠিক আছে। তো এই যে কথাগুলো বলছি, দেখ প্রত্যেকটা পার্ট আমি আগেই বলেছি যে আমরা বায়োলজি যখন পড়ি তখন ওই মানে চ্যাপ্টার হিসাবে পড়ে যেতে হয়, পড়ে যাই, শেষ করে যাই, হয়ে যায়, তখন পড়ে মনে হয় খুব ইজি, খুব ভালো ব্যাপার, কিন্তু আলটিমেটলি পরবর্তীকালে গিয়ে প্রবলেম হয়। কারণটা কি, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা পার্টের লিঙ্ক আছে। আমরা এখন পড়ছি হার্ট, আমি আগেই বলেছিলাম দেখ আগের পোর্শনটা যখনই ব্লাড দিয়ে কিছু বলতে হবে তখন লাংসের সাথে আর কিডনির সাথে কানেকশন তৈরি করতে হবে। এখন আমি আবার হার্টের নার্ভ নিয়ে বলছি, তাই এই হার্টের নার্ভের জায়গায় এই ইম্পালস ব্যাপারটা আবার কি সেটা না জানলে এই ব্যাপার আইডিয়াটাই ক্লিয়ার হবে না। তাহলে ইম্পালসটা আবার আছে নার্ভের চ্যাপ্টারেতে। এই আইডিয়াটা তোর গিয়ে জন্মাই 2 বছর পরেতে, যখন 11 শেষ করে ফেললি, 12 শেষ করে ফেললি। একবার টোটাল বইটা তো এমনি 11 এর সময় হয়তো রিভিশন করা সম্ভব না, কারণ প্রচন্ড বেশি সিলেবাস। 12 এর সময় একবার 11 রিভিশন হলো, 12 সোজা সিলেবাস, 12 এর মধ্যে রিভিশন হলো। এই একবার একবার করে পড়ার পর যখন ঠিক নিচ দিতে যাওয়ার সময় তখন কানেকশন ক্রিয়েট করতে পারে যে হ্যাঁ এটা তো এটার সাথে কানেক্টেড, ওটা তো ওটার সাথে কানেক্টেড, তখন দেখবি আর টাইমটাই নেই আমাদের এক্সাম গুলো দেওয়ার মতো। তো এইভাবে কানেকশন বার করতে হয়। তাহলে ইম্পালসটা একটা আবার কি জিনিস? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। যখন নার্ভ টিস্যু আমরা যখন কিছু কামড়ায়, সেই কামড়ানো বা কোন একটা সেন্সেশন, সেই সেন্সেশনটা ক্যারি ফরওয়ার্ড হয়ে ব্রেনে যায়, ব্রেন থাকে আবার ইফেক্টেড অর্গানে আছে, দ্যাট মিনস মাসেলসে, আমরা সেখান থেকে হাতটা সরিয়ে নিই যদি কোনো সেন্স আসে।
সেটা হিট হতে পারে, সেটা কোল্ড হতে পারে। তার মানে সেন্সিটিভ আমাদের নার্ভ সেলস গুলো আছে, রিসেপ্টর গুলো আছে স্কিনেতে, সেগুলো রিসিভ করে সেগুলোকে নিয়ে যাচ্ছে।